এনসিপির বাংলা মোটর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, দুজন আটক, রাজধানীতে 3 বাস ও প্রাইভেট কারে আগুন। শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন নির্ধারণ হবে 13 নভেম্বর। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রাজধানীবাসী, নাশকতার তথ্য নেই বলছে পুলিশ। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে 10ম দিনের শুনানি আজ। গণঅভ্যুত্থানে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় হবে 11তম দিনের সাক্ষ্য গ্রহণ। নির্বাচনী প্রচারে প্রথমবারের মতো নিষিদ্ধ পোস্টার, ব্যবহার করা যাবে না ড্রোন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা জারি। রাজশাহী 4 আসনে বিএনপি জামায়াতের প্রার্থী চূড়ান্ত। নির্বাচনী প্রচারে সরব ইসলামী আন্দোলনও, উন্নয়নমুখী নেতা চান ভোটাররা। দিল্লির লালকেল্লা এলাকায় ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে 13। বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি নয়াদিল্লির। এবং সিলেটে আজ বাংলাদেশের আয়ারল্যান্ড মিশন। সকাল 9:30টায় শুরু প্রথম টেস্ট। স্পোর্টিং উইকেট চান অধিনায়ক শান্ত। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে, এতে আহত হন কয়েকজন। সোমবার রাত 11টার দিকে রাজধানীর বাংলা মোটরে এই ঘটনা ঘটে। এ সময় সন্দেহভাজন দুজনকে আটক করে মারধরের পর পুলিশে হস্তান্তর করে এনসিপির কর্মীরা। এদিকে মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ি, রায়েরবাগ ও উত্তরায় 3টি বাস এবং বসুন্ধরা এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ইউসুফ ভুইয়া রিপোর্ট। রাত তখন 11টা। হঠাৎ করেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান কার্যালয়ের সামনে নিক্ষেপ করা হয় 2টো ককটেল, তবে বিস্ফোরিত হয় একটি ককটেল। এতে আহত হয় এনসিপির এক নেতা, এক সিএনজি চালক ও এক দোকানি। এই জায়গা আমার হয়েছে, এফেক্ট হয়েছে, আর পা আমার এখান থেকে আমি একটা পা মুভ করতে পারতেছি না, প্রচন্ড ব্যথা। অটো রিক্সা দিয়ে আইপার আইছে, খেয়াল করে নিত রিক্সা দিয়া মেরা গেছে গা। আমি এই সিএনজিতে এইভাবেই দাঁড়াইছিলাম এবং এই দিক হয়েই দাঁড়াইছিলাম আমি। তো এখন পিছন থেকে কে বা কারা মারছে তা আমি দেখিনি, আমি জানি না। এই ঘটনায় তাৎক্ষণিক দুজনকে আটক করে এনসিপি নেতাকর্মীরা। মারধর করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে তারা। আমি যাকে ধরছি আমি তাকে বলতেছিলাম যে বেটা বল, নাইলে কিন্তু ধরে খবর খারাপ করব। পরে কয় ভাই আমি কিছু না, আমি ভাই আমাকে বলছে বাইক চালাতে, আমি চালাইছি, আমি চালক, আমার পিছনে জন ককটেল মারছে আর কি। এনসিপি নেতাকর্মীরা বলেন এই ঘটনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। দুর্বৃত্তরা, আওয়ামী ফ্যাসিবাদের পতিত স্বৈরাচারের দোসররা, তারা এখানে ককটেল বিস্ফোরণ করেছে। একজন বাইক চালাচ্ছে আর একজন পিছন থেকে ব্যাগের ভিতর থেকে মুহুর্মুহ ককটেল মারতেছে। পুলিশ জানায় যাদের আটক করা হয়েছে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তবে তদন্ত করে বিস্তারিত জানা যাবে। এটা আমরা দেখতেছি রে ভাই। এদিকে মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। গাড়িটার 50 গজ পিছনে আমি বা আরো 8-10 জন মানুষ আমরা দাঁড়িয়েছিলাম। একটা মহিলা এখানে 4 দোকান করে বলে আগুন করার সাথে সাথে আমরা কিছু লোকজন দৌড়ায় আসি, কিন্তু কে বা কাহারা লাগাইছে এটা আমার চোখে পড়েনি। এছাড়া উত্তরা ও রায়েরবাগে আরো 2টি বাস এবং বসুন্ধরা এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিন নির্ধারণ হবে 13 নভেম্বর। দিনটি ঘিরে বিরাজ করছে উত্তেজনা, কারণ এদিন ঢাকায় লকডাউন পালনের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। নগরবাসীর মাঝে শঙ্কা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী বলছে দিনটি ঘিরে তাদের কাছে নাশকতার কোনো তথ্য নেই। ইথমেলের রিপোর্ট। আগামী 13 নভেম্বর ঘোষণা হবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ। এরই মধ্যে দিনটিতে লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। জুলাই সনদ বাস্তবায়ন, বিচার, সংস্কার, গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে সংগঠনটির কর্মসূচির ঘোষণায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত নগরবাসী। এই দেশের পুলিশ প্রশাসন যদি আমাদেরকে নিরাপত্তা না দেয় তাহলে আমরা কার কাছে যাব? রাস্তাটা দিয়ে যাওয়ার সময় অনেক ক্ষেত্রে আমাদের সমস্যা ফেস করতে হয়। এই জায়গাটাতে অনেক সময় মারামারি হয়। না, দেশের পরিস্থিতি ভালো দেখতেছি না।
ঠিক আছে, দেখতেছি যে অবস্থা ভালো না দেশের পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ নগরবাসীর। একটা দল একটা কর্মসূচি দিচ্ছে, আরেকটা দল পাল্টা কর্মসূচিদের ঠেকানোর জন্য। তাহলে তো এখানে তো মারামারি কাটাকাটি হইতেই পারে। সরকারের উচিত যে বিচার ব্যবস্থার আরও এদিকে নজর করে। অনেক ধরনের মানে অকারেন্স হচ্ছে, মানুষ কিন্তু কোনোভাবেই পুলিশের কাছে বা কারো কাছে যাবে সেই আটা করে নিজের হাতে আইন তুলে দেন। 13 নভেম্বর ঘিরে নাশকতার চেষ্টার কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচারের বিষয়টি স্বীকার করে ডিএমপি। যদিও দিনটি ঘিরে কঠোর কোনো তৎপরতার পরিকল্পনা নেই পুলিশের। আমি মনে করি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কেউ যে কোনো ধরনের কর্মসূচি ঘোষণা করতে পারেন, এটা আসলে কতটুকু সত্যতা আছে এটা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলতে পারবেন। তবে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরবাসীর উদ্দেশ্যে একটা কথাই আমি আস্থার সাথে বলতে পারি, নগরবাসীর জানমাল নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। প্রার্থী নিরাপত্তা বলতে আমাদের নিয়মিত যে মোতায়েন রয়েছে সেটার বাইরে যদি কোনো কারণে কোথাও অতিরিক্ত পুলিশ সদস্য প্রয়োজন হয়, সেই জন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। নগরবাসীর দাবি, জননিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। দেশে অস্থির অবস্থা সৃষ্টি করছে নির্বাচন বিমুখ দলগুলো, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। বলেন, পিআর সহ অমীমাংসিত সব বিষয় সমাধান করে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে সরকারকে। এদিকে জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই জানিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে মোহাম্মদ শরীফ হোসেনের রিপোর্ট। সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বলেন, দেশের অস্থির অবস্থা ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করেছে নির্বাচন বিমুখ দল। জামাত ইসলাম তারা আজকে বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমরা এর তীব্র বিরোধিতা করছি। পিআর সহ আরো সকল অমীমাংসিত বিষয় সমাধান করে ফেব্রুয়ারিতেই নির্বাচনের দাবি জানান তিনি। বলেন, সব চক্রান্ত উপেক্ষা করে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আমরা মনে করি যেটা এই সমস্ত বিষয় নিয়ে একটা সমস্যা তৈরি করে গণতন্ত্রকে ব্যাহত করা, নির্বাচনকে ব্যাহত করা, এটা কোনো মতেই জনগণ বরদাস্ত করবে না। এদিকে সোমবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকার বা কোনো রাজনৈতিক দল সিদ্ধান্ত নিতে পারে না। যতটুকু ঐক্যমত্য হয়েছে তা নিয়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। যতটুকু ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, চ্যাপ্টার ক্লোজ, লেট আস গো টু ইলেকশন। ইলেকশনে গিয়ে জনগণের কাছে নিয়ে যাই। আপনাদের যদি নিজস্ব কোনো দাবি দাওয়া থাকে, কোনো প্রোগ্রাম থাকে আগামী দিনের জন্য, দয়া করে জনগণের কাছে চান। এইখানে বসে ঢাকায় বসে এইগুলো নিয়ে ঝগড়াঝাটি করে সময় নষ্ট না করে, অন্যদের কাউকে বাধ্য না করে আপনি জনগণের কাছে যান। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। গণভোট সংবিধানে নেই যারা বলে তারা ফ্যাসিবাদকে সমর্থন করে বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ইসলামী দলগুলোর যৌথ বৈঠক শেষে তিনি একথা বলেন, সমাবেশে দেশ জাতীয় সরকারকে বার্তা দেবে জামায়াত সহ সমমনা 8 দল। সেই সঙ্গে সংকট সমাধানে বিএনপি ডাকলে জামায়াত আলোচনায় বসতে রাজি বলেও জানান তিনি। জনদুর্ভোগ কমাতে আজ সমাবেশের সময় নির্ধারণ করা হয়েছে দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত। কমিশনের একটা আমি বলবো অন্য দলকে সন্তুষ্ট করার মানসিকতা প্রকাশ পেয়েছে। ওনারা তো বলতে পারতেন সুপারিশে জুলাই সনদ জারি, গণভোট নির্বাচনের আলোকে পৃথকভাবে হবে, তাহলে এখানে ফুল স্টপ করলে কিন্তু জটিলতা হয় না। আমরা আহ্বান জানিয়েছিলাম বসে আলোচনা করার জন্য, সে আলোচনায় ওনারা সাড়া দেন নাই এবং ওনারা জামায়াতের ডাকে সাড়া দিবেন না বলেছেন। আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন, আমরা যাব।
নির্বাচন পেছালে এর দায় বিএনপি জামায়াতকেই নিতে হবে। জুলাই সনদ ও গণভোট প্রশ্নে দুই দলকে দ্রুত সমাধানে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এই দুই দল আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করে দলের যুগ্ম আহ্বায়ক সারওয়ার পাটোয়ারি তুষার বলেন, নির্বাচনের আগে দেশে সংঘাতময় পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। জান্নাতুল মোহনার প্রতিবেদন। সরকারের বেঁধে দেওয়া 7 দিন পেরিয়ে গেল, জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে পারেনি রাজনৈতিক দলগুলো। এর জন্য বিএনপি জামায়াতকে দোষারোপ করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পর্ষদকে নির্বাচন আয়োজনের অযোগ্য মনে করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একদিকে তো জামায়াত ইসলাম আঙ্গুল বাঁকা করা কিংবা ওই যে ঢাকা শহরের মানচিত্র বদলে দিবে এটা তো বলছে, অন্যদিকে বিএনপি বলছে আমরাও মাঠে নামবো। তো এই যে সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এটার দায় তো সরকারকে নিতে হবে। আপনারা রেফারি মনে রাখবেন, এটা রেফারি মানে হচ্ছে যেই দল যখন ফাউল করবে প্রয়োজনে হলুদ কার্ড দেখাবেন, প্রয়োজনে লাল কার্ড দেখাবেন, কিন্তু নিষ্ক্রিয় থাকা যাবে না। নিরপেক্ষতা মানে নিষ্ক্রিয়তা না, আপনারা নিষ্ক্রিয় আচরণ করছেন। সোমবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভা হয়। আলোচনায় দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, জুলাই সনদ প্রসঙ্গে সরকার নিষ্ক্রিয়, রাজনৈতিক দলগুলোর সাথে সাপলুডু খেলা হচ্ছে। এছাড়া বিএনপি ও জামায়াত প্রকাশ্যে গোপনে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগও করেন তিনি। নৌকার ভোট পাওয়ার জন্য এই দুই দল একটা বেলাল্লাপানা শুরু করেছে, এই জামায়াত ইসলাম এবং এই বিএনপি। তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে নানাভাবে আওয়ামী লীগের যে শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদেরকে শেল্টার দিচ্ছে ভোটের জন্য। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন পেছালে দায় বিএনপি জামায়াতের। জুলাই সনদ বাস্তবায়নে এই দুই দলকে দায়িত্ব নিতে হবে। ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। আপনাদের দুইটি দলকেই দ্রুত গতিতে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। জুলাই সনদে বিএনপি নোট অফ ডিসেন্ট ঢোকানোর পায়তারা করলে জনগণকে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন নাসিরউদ্দিন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। গত 17 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার রাজনৈতিক সংস্কৃতিকে একেবারে নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে রেখেছিল, যেন নিজেরা সবসময় ক্ষমতায় থাকতে পারে, এমন মন্তব্য করেছেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সোমবার রাতে সিরাজগঞ্জে জেলা বিএনপির মতবিনিময় সভায় তিনি এইসব কথা বলেন। স্নিগ্ধ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ধারার রাজনীতি এই দেশে চালু হবে, যে রাজনীতি হবে সৌহার্দ্যমূলক, অংশগ্রহণমূলক এবং তরুণ নেতৃত্ব তৈরির। হাসিনা এই রাজনৈতিক সংস্কৃতিটাকে একেবারে নিজেদের মতন করে সাজিয়ে গুছিয়ে নিজেরা যাতে সবসময় ক্ষমতায় থাকতে পারে সেই অনুযায়ী তৈরি করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করবো এই বাংলাদেশে, যেই রাজনীতি হবে সৌহার্দ্যমূলক এবং যেই রাজনীতি হবে তরুণ নেতৃত্ব তৈরি করার জন্য। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের 10ম দিনের শুনানি আজ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি হবে। এর আগে গত 6 নভেম্বর আদালতে রাষ্ট্রপক্ষ শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আপিল বিভাগে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সমাজে এমনভাবে কুঠারাঘাত করেছে যা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, নষ্ট করে দেওয়া হয়েছে সমাজ ব্যবস্থাকে। মৃত ব্যক্তি এসে রাতের ভোট দেবার মতো অবাস্তব ঘটনা দেখেছে জাতি। শুনানিকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান দিতে চায় আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে 2024 সালের 27 আগস্ট প্রথম আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জন বিশিষ্ট ব্যক্তি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে রংপুরে আবু সাইদ নিহতের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায়
11তম দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ। গতকাল সাক্ষ্য দিয়েছেন মামলার 12তম সাক্ষী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আকিব রেজা খান। সাইদ এর মৃত্যুর জন্য রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, প্রক্টর, ছাত্রলীগ নেতা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দায়ী করেছেন তিনি। আদালতকে জানান, গত বছরের 16 জুলাই শান্তিপূর্ণ আন্দোলনে খুব কাছ থেকে আবু সাইদকে শটগান থেকে গুলি করা হয়। এদিকে ট্রাইব্যুনাল 1-এ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলারও সাক্ষ্য গ্রহণ হবে আজ। সকালেই হাজির করা হবে 2 মামলার মোট 7 আসামিকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারে প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ড্রোন ব্যবহার এবং বিদেশে যে কোনো ধরনের প্রচার কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার রাতে রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য আচরণ বিধিমালা 2025 জারি করেছে নির্বাচন কমিশন। এতে বলা হয়, পোস্টারে প্রচার করা নিষেধ থাকলেও ব্যানার, বিলবোর্ডে প্রচার করা যাবে, তবে তা হতে হবে পরিবেশ বান্ধব। আচরণবিধি লঙ্ঘন করলে গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থিতা বাতিল, অন্যান্য বিধি না মানলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং একই কারণে দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান আনা হয়েছে। প্রচার সামগ্রীতে পলিথিন, রেক্সিনের ব্যবহারও নিষেধ করা হয়েছে। এছাড়াও অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা যাবে না। ভোলায় শীতজনিত রোগবালাইয়ে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, প্রতিদিন কতজন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, এ বিষয়ে আমাদের জানাবেন। বুবলি, আমরা আবহাওয়া অধিদপ্তরে কথা বলেছি এবং সেখান থেকে যেমনটি জানতে পেরেছি, গত কয়েকদিন ধরে কিন্তু দিনের যে তাপমাত্রা সেটি কিন্তু 18 ডিগ্রি সেলসিয়াস থাকছে এবং রাতের তাপমাত্রা আরও কমে যাচ্ছে, অর্থাৎ 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওঠানামা করছে, যে কারণে স্বাভাবিকভাবেই কিন্তু রোগবালাই ছড়িয়ে পড়েছে, বিশেষ করে ঠান্ডাজনিত রোগবালাই ছড়িয়ে পড়েছে। আমি রয়েছি বলার 250 শয্যার জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে রয়েছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রোগীদের ভয়াবহ চাপ। আজ পর্যন্ত প্রায় 1.5 শতাধিক রোগী কিন্তু রয়েছেন শিশুরা, এবং তাদের আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়া আক্রান্তই সবচেয়ে বেশি। আমরা এই যে রোগের প্রাদুর্ভাব বেড়েছে সেই বিষয়ে একটু হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে কথা বলবো এবং তার কাছে জানতে চাইবো, এই যে হঠাৎ করে রোগের প্রাদুর্ভাব বেড়েছে এটি আসলে কেন বাড়লো, আপনাদের সেবা কার্যক্রমে কোনো বিঘ্নিত হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। এই বিশেষ করে গরম শেষ হয় এবং শীত আসন্ন এই সময়টায় যেহেতু ঋতুর একটা পরিবর্তন হয় এবং আবহাওয়ার কিছু চেঞ্জ হয়, দিনে গরম থাকে, রাতের বেলা ঠান্ডা লাগে, এই সময়টায় সাধারণত ঠান্ডাজনিত রোগবালাইগুলো বেড়ে যায়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হয়। সেটা প্রতি বছরের মতো এবারও তার ব্যতিক্রম নয়। এবারও শিশুদের ক্ষেত্রে এই রোগটা বৃদ্ধি পাচ্ছে এবং এটার সাথে আমরা মোটামুটি অভ্যস্ত। এই সময় আমরা জানি যে এই রোগগুলো বাড়ে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের এখানে যদিও শয্যার সংখ্যার চেয়ে তার চেয়ে অধিক পরিমাণ রোগী হসপিটালে ভর্তি থাকে, কিন্তু তারপরে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের সেবা প্রদান করে যাচ্ছি এবং সব শিশুই এখান থেকে সুস্থ হয়ে বেরিয়ে যাচ্ছে, ওই ধরনের কোনো সমস্যা নেই। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে এই যে দিনে গরম এবং রাতে যে শীতের প্রবণতা, এটি কারণে কিন্তু এই যে শিশুদের, বিশেষ করে বয়স্কদের তুলনায় শিশুদের আক্রান্তের হার বেশি। এবং আমরা চিকিৎসকদের সাথে কথা বলেও জেনেছি যে গত কয়েকদিন ধরে হাসপাতালের চাপ, আজকে পর্যন্ত কিন্তু 390 জন শিশু কিন্তু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে বেশিরভাগই কিন্তু আমরা জেনেছি যে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাই কিন্তু বেশি এবং তাদের সেবা দিতে গিয়ে অনেকটা হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক এবং নার্সদের। তবুও তারা বলছিলেন যে আসলে চিকিৎসা সেবা দিতে গিয়ে তাদের এখন পর্যন্ত কোনো সংকট তাদের কিন্তু নেই, পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। শুধুমাত্র যে হাসপাতালের যে মেঝেতে যে এই অবস্থা এমনটি নয়, শয্যাগুলোতেও কিন্তু একই অবস্থা। আমরা যেমনটি জেনেছি, এক একটি রোগীর জন্য কিন্তু একটি করে শয্যা থাকার পরেও কিন্তু সেখানে আমরা যেমনটি দেখেছি গড়ে 2 থেকে 3 জন কিন্তু রয়েছে এবং পাশাপাশি ওয়ার্ডগুলোতেও কিন্তু মেঝেতে রোগীরাও কিন্তু সেবা নিচ্ছেন, এমনটি কিন্তু আমরা জেনেছি। এবং চিকিৎসকরা বলছিলেন যে আসলে এটি নিয়ে আতঙ্কিত না হয়ে
অভিভাবকদের আরো সচেতন হতে হবে, এমনটি কিন্তু আহ্বান তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে বলাতে যে শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। বুবলি। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা। রাজশাহী ৪ আসনে বিএনপি ও জামায়াত তাদের প্রার্থী নিশ্চিত করেছে। মাঠে আছেন ইসলামী আন্দোলনের প্রার্থীরা এখন ভোটারমুখী। তবে সাধারণ মানুষ চান উন্নয়নে ভূমিকা রাখবে এমন প্রার্থীকে বিজয়ী করতে। কাজী শাহেদের প্রতিবেদন। রক্তাক্ত জনপদ হিসেবে পরিচিত বাগমারা, সর্বহারা আর বাংলা ভাই আতঙ্কের পর এখন স্বস্তিতে এই জনপদ। জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ সব দলের বিজয়ের রেকর্ড আছে আসনটিতে। রাজশাহী ৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান DM জিয়াউর রহমান, আর জামাত মনোনয়ন দিয়েছে ডাক্তার আব্দুল বারীকে। তফসিল না হলেও তারা ছুটছেন ভোটারদের কাছে, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি মহল্লায় আমার সমস্যা চিহ্নিত করা আছে। অনুরূপভাবে মানুষের চাওয়া পাওয়া কি সেটা আমার জানা আছে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমি নির্বাচিত হই, আমরা প্রথমেই শিক্ষায় জাতির মেরুদণ্ড, যে শিক্ষাকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে আমাদের ফ্যাসিস্ট সরকার, সে শিক্ষাকে সংস্কার করার চেষ্টা করব। আসলে বাগমারা একটা বৃহৎ উপজেলা এবং প্রত্যন্ত এলাকায়, এখানে যোগাযোগ ব্যবস্থা খারাপ, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিও অবনতি, যেখানে চাঁদাবাজি দখলদারিত্ব সবসময় চলে। আল্লাহ যদি ওরকম সুযোগ দেয়, সেবার মন মানসিকতা নিয়ে আমরা আসব এবং এই সমস্ত সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব। আসনটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে মোহাম্মদ আবু মুসাকে। অন্য দলের প্রার্থীরা এখনও সরব নেই ভোটের মাঠে, তবে ভোটাররা এখন থেকেই সরব প্রার্থী বাছাইয়ে। আওয়ামী লীগ 17 বছর যেগুলো করছে, মানে এর পুনরাবৃত্তি যেন না হয়। বাগমারাতে যে দুস্থ মহিলারা আছে বা বেকার মহিলারা আছে, তাদের যেন কর্মসংস্থান দেয়, তাদের যেন কর্মসংস্থান হয়। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করবে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করবে, পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবে, এমন প্রার্থী চাই। আমাদের এখানকার যে প্রার্থী আসবে সে যেন এখানকার উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করে। ক্লিন ইমেজ ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক আছে, উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এমন প্রার্থীকে নির্বাচিত করার পরামর্শ এই নাগরিক নেতার। যতই প্রার্থী যোগ্য মনে করে দল দিক না কেন, কিন্তু এবার কিন্তু জনগণ নির্বাচিত করবে যে যারাই উন্নয়নের সঙ্গে জড়িত, আপনার কর্মসংস্থা ঠিক করবে, তাদেরকেই কিন্তু এই দেশের জনগণ ভোট দিবে। বিগত 4 সংসদ নির্বাচনে আসনটি ছিল আওয়ামী লীগের দখলে, এবার বিএনপি জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। একদিকে ফুটপাত দখল, অন্যদিকে অটোরিকশা আর ইজি বাইকের দৌরাত্ম্য, সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা যেন এখন যানজটের নগরী। 150 বছরের পুরনো এই শহরে পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থার অভাব ও চালকদের খামখেয়ালিপনায় প্রতিদিন সৃষ্টি হচ্ছে যানজট। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। সহকর্মী মেহেদী নূর পরশের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সড়ক জুড়ে অটোরিকশার দৌরাত্ম্য, নেই নিয়মনীতির কোনো বালাই। 10 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে কমপক্ষে আধ ঘন্টা। এমন চিত্র ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায়। 2020 সালে পৌর শহরে চলাচলের জন্য পৌরসভা থেকে 1050টি ইজি বাইক ও 3000 অটোরিকশার লাইসেন্স দেওয়া হয়। তবে নিয়মনীতির তোয়াক্কা না করে শহরের সংকীর্ণ সড়কগুলোতে চলাচল করছে অন্তত 10,000 ইজি বাইক ও অটোরিকশা। এছাড়াও অধিকাংশ ফুটপাত হকারদের দখলে। এতে জেল রোড, সদর হাসপাতাল রোড, টিএ রোড সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দীর্ঘ সময় যানজটে দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে। 5 মিনিটের রাস্তা 15 মিনিটে যেতে পারে না। আমি যাচ্ছি, ট্রেন চলে যাচ্ছে, আমি চেয়ে দেখলাম ট্রেন ধরতে পারি নাই। রাস্তায় পথচারীরাও হাঁটতে পারছে না, কারণ রাস্তার ফুটপাত গুলো হকাররা দখল করে ফেলেছে। রাস্তা যদি প্রশস্ত না করি তাহলে কিন্তু যত দিন যাবে ততই কিন্তু এই যানজটের সমস্যা আরো বৃদ্ধি পাবে। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান ও ফুটপাত দখলমুক্ত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। আমরা কোনো অবৈধ যানকে কিন্তু লাইসেন্স দিচ্ছি না,
তারপরেও এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা এবং পুলিশরা মিলে আমরা আরও চেষ্টা করছি যে শহরটাকে যেন যানজট রাখা যায়। যানজট নিরসনে ট্রাফিক বিভাগের পাশাপাশি জেলা প্রশাসন সহ পৌরসভাকেও সমন্বিতভাবে এগিয়ে আসার কথা বললেন এই কর্মকর্তা। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করলে পৌরসভা কর্তৃক অবৈধ ব্যাটারি রিক্সা এবং ইজি বাইকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে ফুটপাত উচ্ছেদ করলে আমার মনে হয় এই কাজে আরো গতিশীলতা বৃদ্ধি পাবে। বাসিন্দাদের প্রত্যাশা 150 বছরের পুরনো এই পৌরসভাকে যানজট মুক্ত করতে দ্রুত উদ্যোগ নেবে সরকার। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ার কুমারখালীতে দোকানে চুরির অপবাদ দিয়ে 2 কিশোরকে বাসা থেকে ডেকে এনে রাতভর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে পরিবারের কাছ থেকে টাকা নিয়ে সকালে ছেড়ে দেওয়া হয় 2 কিশোরকে। বর্তমানে তারা কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য। শুরু হয় আলোচনা সমালোচনা। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গেল রোববার রাতে এভাবেই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তারাপুর বাজারে দোকান চুরির অপবাদ দিয়ে রাকিব ও সাইফ নামে 2 কিশোরকে নির্যাতন করা হয়। তাদেরকে বাড়ি থেকে ডেকে এনে রাতভর অমানবিক নির্যাতন চালায় ব্যবসায়ী আবুল কালাম ও তার লোকজন। সোমবার সকালে ওই 2 কিশোরকে টাকার বিনিময়ে ছাড়িয়ে নিয়ে যায় তাদের পরিবার। ভুক্তভোগী ও তাদের পরিবারের দাবি, চুরির সাথে কোনোভাবেই জড়িত নয় 2 কিশোর। কথা বলবে বলে বাসা থেকে ডেকে এনে নির্যাতন করা হয়েছে তাদেরকে। জড়িতদের বিচার চাই ভুক্তভোগী ও তাদের পরিবার। কোনো কথা নাই, বার্তা নাই, যা কথা বলি সব মিথ্যা বলে আর ধরে মারে। আমার মনে করো যে হাতে নাতে ধরেও নাই, আমার কাছে টাকাও পায় না। অপবাদ দিয়ে ওরা জরিপানা আপনারা গার্জেনে ডাকতে পারতেন, ওরা চুরি করছে পুরো মানুষকে। নির্যাতনের এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য। শুরু হয় আলোচনা সমালোচনা। দোষ না জেনেও তাকে এইভাবে করে নির্যাতন করা আসলেই এটা ঠিক হয়নি। বাচ্চা দুইটাকে যারা মারলো এরা নিজেরাই 2টা অপরাধ করে ফেললো। এক হচ্ছে তারা বাচ্চাকে তুলে নিয়ে গেল, এটা অপহরণের কাজ করলো, আর 2 হচ্ছে তার বাড়ির থেকে আবার টাকা আদায় করলো, চাঁদাবাজির কাজ করলো। তবে নির্যাতনের বিষয়টি স্বীকার করলেও তিনি এর সাথে জড়িত নয় দাবি অভিযুক্ত আবুল কালামের। ধরলে পরে এখন এলাকার লোকজন কিভাবে কে মারছে ওইগুলো তো হলে না, আমি ঠেকাইছি। পুলিশ বলছে বিষয়টি অবগত রয়েছেন তারা। অভিযোগ পেলে নির্যাতনের সাথে জড়িতদের বিরুদ্ধে নেবেন ব্যবস্থা। অভিযোগ আসলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে, আর যদি কেউ আইন হাতে তুলে নেয় তার জন্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী রাকিব হোসেন কুমারখালীর তারাপুর গ্রামের রাজু হোসেনের ছেলে ও একই এলাকার সাইফ হোসেন বাদশাহ আলমের ছেলে। বর্তমানে তারা দুজনেই কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কুমিল্লার 14 গ্রামে ট্রাক, সিএনজি ও অটো ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই 3 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় লাকসাম 14 গ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ি ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 14 গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমদ জানান, লাকসাম থেকে 14 গ্রাম গামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা 14 গ্রাম নাঙ্গলকোটগামী একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ট্রাকের নিচে ঢুকে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থলে 2 জন পুরুষ ও 1 জন নারী নিহত হন। আহত হন আরও 5 জন। নিহতরা হলেন আবুল বাশার, মোর্শেদা বেগম এবং সিএনজি চালক তৈয়বুর রহমান। বিয়ে করাইলো ছেলেরে, বড় ছেলেরে, তো যাইবার টাইমে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। রাস্তা যাইবার যাই দেখি লাশ একটা পাইছি। এরপর এটা তো আনার পরে আবার যাইছে আর 2টে আমরা টাকের তলে। ইন টোটাল আমরা 3 জন, 4 জন হয়েছে আঘাত অতিরিক্ত।